আসসালামু আলাইকুম। মার্কিন ইসরায়েলি যুদ্ধ ইরানের সঙ্গে যেটা চলছে, আজ 22 দিন হয়ে গেল, 23 দিনে পড়েছে। এই যুদ্ধের ফলে আমরা এত রকম কথা শুনছি, এত কন্ট্রাডিক্টরি কথাবার্তা। প্রথমে আমরা শুনলাম যে 2 দিনের ভিতরে ইরান পরাজয় বরণ করতে বাধ্য হবে। ডোনাল্ড ট্রাম্প ইরানে একটা রেজিম চেঞ্জ করবেন এবং ইরানকে ক্ষমা প্রার্থনা করতে বাধ্য করবেন এবং ইরান পরাজিত হয়ে মার্কিন ইসরায়েলিদের শর্তানুযায়ী কাজ করবে। এর কোনোটারই প্রতিফলিত হলো না পরবর্তী এই 3 সপ্তাহের যুদ্ধের বিভিন্ন ঘটনাচক্রে। আমরা দেখলাম ইরান একটার পর একটা বাধা অতিক্রম করে বিশেষজ্ঞদের সকল প্রকার পর্যালোচনা, ভবিষ্যৎবাণী এবং তাদের কমন সেন্স প্রসূত যত রকম যুক্তি, সবগুলোকে মিথ্যা প্রমাণ করে চলেছে একের পর এক। যুদ্ধ জয়ের ব্যাপারে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক কমিউনিকেশন। শত্রুকে কিভাবে আপনি বিভিন্নভাবে মিসগাইড করবেন, তাদেরকে একটার পর একটা ভুল তথ্য দিয়ে যাবেন। একটা হতে পারে আপনার দুর্বলতার কথা বলবেন, আরেকটা হচ্ছে আপনি কত শক্তিধর সেটা বলবেন। ইরান এক সময় এমন ভাব দেখায় যে তারা খুব দুর্বল, তারা আর বেশি দিন যুদ্ধ করতে পারবে না, তাদের অস্ত্র শস্ত্র শেষের দিকে। আবার পরক্ষণে এমন একটা ঘটনা ঘটিয়ে দেয় যে সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে। যেমনটি দেখলেন ইঙ্গো মার্কিন ঘাঁটি ডিয়েগো গার্সিয়া, যেটা শ্রীলঙ্কারও অনেক দক্ষিণে, মানে ইরান থেকে 4000 কিলোমিটার দূরে ডিয়েগো গার্সিয়াতে পরপর 2টা বিরাট মিসাইল নিক্ষেপ করলো। মিসাইল দুটো টার্গেট হিট করে নাই, টার্গেট হিট করার আগেই মার্কিন ইন্টারসেপ্টর সেগুলো ভূপাতিত করেছে। কিন্তু যে $1 বিলিয়ন প্রশ্ন, এখানে সবাই মনে করেছিল ইরানের মাত্র 2000 কিলোমিটার যাবার মতো মিসাইল রয়েছে, যেটা দিয়ে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ এবং ইসরায়েলকে টার্গেট করা যেতে পারে। এখন এই যে থলের বিড়াল বেরিয়ে গেল, বিড়ালটা হচ্ছে কি, ইরানের কাছে 4000 কিলোমিটার দূরে হিট করার মতো মিসাইল রয়েছে, যেটা ইউরোপের সবগুলো বড় শহর, ছোট শহর, বন্দর, সামরিক স্থাপনা, বেসামরিক স্থাপনা, শপিং মল, দোকানপাট, বাড়িঘর সবকিছু ইরানের মিসাইল হামলার ভেতরে অন্তর্ভুক্ত। এটা লন্ডন থেকে শুরু করে রোম পর্যন্ত, প্যারিস, বার্লিন, রোম, আমস্টারডাম, এথেন্স, পশ্চিম ইউরোপ, পূর্ব ইউরোপ, সর্বত্র ইরান মিসাইল দিয়ে হামলা করতে পারে। এর দ্বারা যেটা ঘটলো সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল যে ইরানকে আন্ডার এস্টিমেট করছিল যে ইরানের আর কত পাওয়ার, এখন দেখা যাচ্ছে ইরান ইউরোপের সবগুলো ক্যাপিটাল সিটিতে বড় স্থাপনায় মিসাইল নিক্ষেপ করে হিট করতে পারে। এবং আমরা যেটা দেখছি এখন গত 1 সপ্তাহ যাবত, যে ইন্টারসেপ্টর দিয়ে ওই সস্তা মিসাইল প্রতিহত করা যায় না, এবং এখন বড় বড় মিসাইল গুলোকে আর প্রতিহত করতে পারছে না। তা সত্ত্বেও আমরা ডোনাল্ড ট্রাম্পের মুখ বন্ধ হচ্ছে না। হাসিনার মুখের মতো একটার পর একটা মিথ্যাচার আর গর্ব, অহংকার সম্মিলিত একটা বক্তব্য আসছে ট্রাম্পের কাছ থেকে। ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ যে বার্তা উনি দিলেন, যে ইরান যদি ওই হরমুজ প্রণালী খুলে না দেয় 48 ঘন্টার ভেতরে,
তাহলে ইরানের সমস্ত বড় বড় পাওয়ার প্ল্যান্টে তারা হামলা করবে, গ্যাস শোধনাগার, গ্যাস ফিল্ড, তেলের খনি এবং পাওয়ার প্ল্যান্টস যত আছে সব হামলা করে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো সব ধ্বংস করে দেবে যতক্ষণ না স্ট্রেইট অফ হরমুজ খুলে দেয় ইরান। কিন্তু ইরান এ কথার কোন রকম পাত্তা দিচ্ছে না। দেখা গেল ইরান ইসরায়েলের যে নিউক্লিয়ার ফ্যাসিলিটি ডেমোনাতে মিসাইল ছুড়ে, ইসরায়েলি খবর হচ্ছে 47 জন ইসরায়েলি আহত হয়েছে এবং ওই নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে অনেকগুলো মিসাইল পড়েছে এবং ওগুলো হয়তো ধ্বংস হয়ে গেছে কিনা ডেমোনা নিউক্লিয়ার প্লান্ট আমরা এখনো জানি না। পার্শ্ববর্তী একটা শহর আরাদ শহরেও ইসরায়েলি মিসাইল হিট করেছে এবং বলা হচ্ছে dozens of people have been taken to hospital, কয়েক ডজন লোককে হাসপাতালে পাঠানো হয়েছে। ইসরায়েলের ব্যাপারে যেটা আমরা দেখি, শুধু লোকজন আহত হয়, কেউ নিহত হয় না। তো এটা একটা মজার ব্যাপার আর কি, খালি আহত হয়ে যাচ্ছে 47 জন, 50 জন, 100 জন, কেউ মরে না। তার মানে এটা মিথ্যাচার করছে ইসরায়েল। এটার প্রতি উত্তরে ইসরায়েল ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি যেখানে নাতানজ সেখানে হামলা করেছে, তবে সে হামলা করে এমন কিছু করতে পারেনি। অলরেডি ইরানের যে নিউক্লিয়ার ইউরেনিয়ামের যে আধার সেগুলো মাটির অনেক নিচে, সেগুলোকে আর বোম মেরে ধ্বংস করা যায় না, সেগুলো ধ্বংসস্তূপের নিচে রয়েছে, আগে তারা বম্বিং করেছিল বলে। এখন যুক্তরাষ্ট্র ইরানের আন্ডারগ্রাউন্ড মিলিটারি ফ্যাসিলিটিকে আক্রমণ করছে এবং বলছে এটা ধ্বংস করে দিয়েছি, ধ্বংস করে দেব। আমেরিকা কি বলতে চায় এটা বোঝা মুশকিল। পাস্ট টেন্সেও বলে, ফিউচার টেন্সেও বলে আমরা করে দেব, ধ্বংস করে দেব বা ধ্বংস করে ফেলেছি। ইরান আর এখন কোনো পারমাণবিক থ্রেট নয়। এবং ইরানিয়ান ইসরায়েলি যুদ্ধের সময় দেখা যাচ্ছে G7 ফরেন মিনিস্টার্স, গ্রুপ অফ 7, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, এই 7টা বড় বড় পাওয়ারের যে বিদেশ মন্ত্রীরা, তারা একটা স্টেটমেন্টে বলছেন যে আমরা চাই ইমিডিয়েট এন্ড অফ দ্য ওয়ার, অবিলম্বে যেন সকল রকম মিসাইল ছোড়াছড়ি, বোমা ছোড়াছড়ি বন্ধ করে দেয়া হোক। আর সেই G7 এর পররাষ্ট্রমন্ত্রীরা আরো বললেন যে তারা প্রস্তুত এই ব্যাপারে সাহায্য করার জন্য, যাতে যুদ্ধটা বন্ধ হয়ে যায়। এবং ইরানের থেকে আমরা যে খবর পাচ্ছি, ইরানের নওরোজ, নববর্ষকে অনেকে বলছে ঠিক নববর্ষের মতো মনে হচ্ছে না। একদিকে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিচ্ছেন, সোজা কথা হুমকি দিচ্ছেন ইরানকে অবলিটারেট করে দেবে, ইরানের নিউক্লিয়ার প্লান্টস, পাওয়ার প্ল্যান্টস সবকিছু ধ্বংস করে দেবে চিরতরে। এই যে হুমকি দামকি, এর পেছনের ঘটনাগুলোর দিকে যদি আমরা একটু দৃষ্টি নিক্ষেপ করি, তাহলে দেখতে পাই ঘটনা সম্পূর্ণ বিপরীত খাতে বইছে। মানে বিপরীত খাতটা কি, যে মার্কিন যুক্তরাষ্ট্র সুবিধা করতে পারছে না। মার্কিন যুক্তরাষ্ট্র তার নেটোর দেশগুলোকে নিন্দা করছে যে তারা বড্ড ভুল করছে, তারা আমাদের এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে তারা এসে দাঁড়াচ্ছে না। জাপান, অস্ট্রেলিয়া, সাউথ কোরিয়া এবং নেটোর দেশগুলো সবাই খুব ভদ্র ভাষায় ট্রাম্পকে বলে দিয়েছে যেটা আপনার যুদ্ধ, আপনি যুদ্ধ করেন, আমরা এখানে এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারি না, কারণ যুদ্ধের আগে আপনি আমাদের জিজ্ঞেস করেননি। আমরা বিশ্বাস করি ইরান কোনো কারো প্রতি কোনো হুমকি হয়ে দাঁড়ায়নি। এখন প্রশ্ন উঠতে পারে, অনেকেই, আমি সহ অনেকেই বলে বেড়াচ্ছেন, বলছেন যে একটা পারমাণবিক যুদ্ধ হতে পারে। অনেকে বলছেন এটা দিয়ে একটা তৃতীয় মহাযুদ্ধের যুদ্ধ শুরু হতে পারে। বহু দেশ অলরেডি এখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণ করে চলেছে। ইতোমধ্যে ইরান
হরমুজ গালফ অফ হরমুজে যে আটকে পড়া জাহাজগুলো, অয়েল ট্যাঙ্কার গুলো চাইনিজ কারেন্সি ইউয়ান দিয়ে ওগুলো তারা নিয়ে যেতে পারছে। ডলার এখন পেট্রো ডলারের দিন ইরান শেষ করে দিচ্ছে। এবং ইরানের সঙ্গে চীন রয়েছে, রাশিয়া রয়েছে, এবং রাশিয়ার পক্ষে ইরান যে কাজটা করছে, কাতারের যত গ্যাস প্ল্যান্ট আছে, মানে কাতার যে ইসরায়েল যে দুদিন আগে ইরানের গ্যাস প্ল্যান্টে আক্রমণ করলো, তার প্রত্যুত্তরে ইরান এখন কাতারের যত রকম গ্যাস ইনস্টলেশনস রয়েছে, গ্যাস প্ল্যান্ট রয়েছে, খনি রয়েছে, এগুলোতে অনবরত মিসাইল নিক্ষেপ করে ওগুলোকে ধ্বংস করে দিচ্ছে। কেন দিচ্ছে? কেননা রাশিয়া চায় যে রাশিয়ার যে গ্যাস, উদ্বৃত্ত গ্যাস যেটা ইউরোপে বিক্রি করত, এখনো করে, সেই মার্কেট যেন কাতার দখল করে না নেয়। আমি বহুবার বলেছি, আমার একটা পুরনো থিওরি, অল ওয়ার্স আর ট্রেড ওয়ার্স। পৃথিবীর সকল যুদ্ধই বাণিজ্য যুদ্ধ। রাশিয়ার এই বাণিজ্য যুদ্ধ, কাতার না, আমরা গ্যাস বিক্রি করব, দরকার হলে কাতারের সমস্ত গ্যাসের ভান্ডার আমরা ধ্বংস করে দেব। এবং ইরানে যে মার্কিনের দূরবর্তী ঘাঁটি, সামরিক ঘাঁটি, দিয়েগো গার্সিয়া পর্যন্ত এখন মিসাইল নিক্ষেপ করছে। এটা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, যারা জয়েন্টলি দিয়েগো গার্সিয়া ওন করে, শুধু তারাই ভয় পেয়েছে তাই না, যেমনটি বললাম, পশ্চিম ইউরোপের সবগুলো দেশ ভয় পেয়ে গেছে যে বাবা দরকার নেই, খেয়ে দিয়ে কাজ নেই, আমেরিকার পক্ষে আমরা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে যাব, আমাদের সব ধ্বংস করে দেবে ইরানি মিসাইল, এবং আমেরিকা আমাদের পাশে এসে দাঁড়াবে না। এখন এই পরিপ্রেক্ষিতে আমরা কি মনে করতে পারি যুদ্ধটা বড় আকার নিতে যাচ্ছে? এখনো কিছুই বলা যাচ্ছে না। ট্রাম্প একবার বলছে আমরা তো ইরানের রেজিম চেঞ্জ করে ফেলেছি, বড় বড় সব নেতা মেরে ফেলেছি, ওদের বিভিন্ন ঘাঁটি শেষ করে দিয়েছি, তেল কেন্দ্র, গ্যাস কেন্দ্র শেষ করে দিয়েছি, এখন আমরা বিজয় অর্জন করেছি, আমাদের আর কিছু অর্জন করার নেই। আবার বলছে, ইরানকে বলছে, তোমরা যদি ওই যে হরমুজ প্রণালী খুলে না দাও 48 ঘন্টার ভেতরে, তাহলে বোমা মেরে তোমাদের আমরা শেষ করে দেব, তোমাদের যত পাওয়ার প্ল্যান্ট আছে, তেলের খনি আছে, গ্যাসের ভান্ডার আছে, সব নষ্ট করে দেব। এখন দুটোই তো একসঙ্গে সত্য হতে পারে না। মানে আমরা যুদ্ধ জিতে গেছি, বন্ধ করে বাড়ি চলে যাব, এই একটা স্টেটমেন্ট, আরেকটা বলছে 48 ঘন্টার মধ্যে এই হরমুজ প্রণালী খুলে দাও, নইলে কিন্তু আমরা তোমাদের শেষ করে দেব। এখন ইরান আবার ইউএইর যে বন্দর রয়েছে হরমুজ প্রণালীর কাছে, সেখানে তৃতীয়বার তারা মিসাইল ছুটছে, কেন ওই বন্দর দিয়ে ইউএই যে ইচ্ছা করলে তেল রপ্তানি করতে পারে বিদেশে, সে ব্যবস্থাটা ইরান নষ্ট করে দিচ্ছে। তার মানে ইরান যেভাবে যুদ্ধের পরিধি বাড়াচ্ছে, ইরান পশ্চিমা শক্তিকে বার্তা দিচ্ছে তোমরা নিরাপদ নও, আমাদের সঙ্গে লাগতে এসো না, তোমরা নিরাপদ নও। তবে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে, এটা এখানে পূর্ণাঙ্গ যুদ্ধ নয়, বরং একটা কন্ট্রোলড এসকালেশন এখনো চলছে। যুদ্ধটা এখনো নিয়ন্ত্রিত, ইরানের হাতেও, ইসরায়েলের হাতেও, মার্কিন যুক্তরাষ্ট্রের হাতেও। টোটাল ওয়ার যেটা এখনই, সেটা শুরু হয় নাই, এখনো শুরু হয় নাই। অর্থাৎ দুই পক্ষই চাপ বাড়াচ্ছে, কিন্তু পুরো যুদ্ধে যাচ্ছে না। এখন টোটাল ওয়ার দিকে গেলে এটা তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত করতে পারে। বর্তমানে আজকে এই যে 23শে মার্চ, এর রিস্ক বহুগুণ বৃদ্ধি পেয়েছে, যে যুদ্ধটা একটা পুরো মাত্রার যুদ্ধ চলবে। অনেকে বলছেন এটা 6 সপ্তাহ চলছে, কেউ বলছে 8 সপ্তাহ চলবে। এখন ইউক্রেন যখন রাশিয়া আক্রমণ করে, তখন কেউ বুঝতে পারেনি এই যুদ্ধ প্রায় 3 বছর হতে চললো। গাজাতে ইসরায়েল যখন আক্রমণ করলো, 75,000 লোক মেরে ফেললো, তখন কেউ ভাবতে পারেনি এটা 1 সপ্তাহ বা 2 সপ্তাহের বেশি চলবে।
এটা 2.5 বছর পরে এটা মোটামুটি বন্ধ হয়েছে, এখনো পুরোপুরি বন্ধ হয়নি। সুতরাং পরিস্থিতি হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, এটাকে বলা হয় মিসক্যালকুলেশন রিস্ক। ইসরায়েলি বলেন, আমেরিকা বলেন, ইরান বলেন, তারা যদি এমন কিছু একতরফা ভাবে করে যেটা তার শত্রু পক্ষের জন্য একটা উস্কানি স্বরূপ কাজ করবে, এবং তারা তার প্রতি উত্তরে যুদ্ধের মাত্রা বাড়িয়ে দেবে, ফলে কি হবে? শুধু এই অঞ্চলে না, পুরো পৃথিবীতে প্রচন্ড জ্বালানি সংকট হবে। তেলের দাম বাড়বে, বিদ্যুতের খরচ বাড়বে, লোড শেডিং এর মাত্রা বহুগুণ বৃদ্ধি পাবে, এবং খাদ্যদ্রব্য থেকে শুরু করে ফার্টিলাইজার, তেল, গ্যাস, পরিবহন খরচ সবকিছু অনেক গুণ বৃদ্ধি পাবে। এক কথায় তৃতীয় বিশ্ব, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা ইউরোপ, এই শক তারা অ্যাবজর্ব করতে পারবে। কিন্তু গরিব দেশ ভারতে অলরেডি এখন রেশনিং হচ্ছে, তেলের রেশনিং হচ্ছে। ইন্ডিয়ান রুপি এখন প্রায় 94 টাকা রুপিস করে বিক্রি হচ্ছে $1, এবং এটা অনেকে বলছেন 2 দিনের ভেতরেই 95 রুপিস হবে, কদিন পরে 100 রুপিসে একটা ডলার পাওয়া যাবে ইন্ডিয়াতেও প্রচন্ড রকম যুদ্ধের চাপ সৃষ্টি হচ্ছে, এবং তেল, গ্যাস তারা মধ্যপ্রাচ্য থেকে আনে, সেটা বন্ধ হয়ে গেলে ইন্ডিয়ার অবস্থা খুবই খারাপ হবে। বাংলাদেশ তবুও এখনো সৌভাগ্যবান যে ইরান বাংলাদেশি ট্যাঙ্কার বা জাহাজ এখনো ওই হরমুজ থেকে বেরিয়ে আসতে দিচ্ছে, তারা গ্যাস নিয়ে, তেল নিয়ে বেরিয়ে আসতে পারছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিমা ইউরোপ, এরা এই সুবিধাটা পাচ্ছে না, ইরান সেটা দেবে না। কতদিন এই কাতার, ইউএই, বাহরাইন, ইরাক, বাহরাইন এবং ইউএই তেল, গ্যাস, খনি বন্ধ করে দিয়ে বসে থাকবে? তাদের তো জীবন নির্ভর করছে এই তেলের পয়সা, গ্যাসের পয়সা দিয়ে। বাংলাদেশের ব্যাপারে যেটা হতে পারে, লক্ষ লক্ষ প্রবাসীরা ফিরে আসতে শুরু করবে, ডলার সংকট বাড়বে, গার্মেন্ট সেক্টরেও ধস নামবে, কেন গার্মেন্ট ফ্যাক্টরি চালানোর মতো ইলেকট্রিসিটি হয়তো থাকবে না, এবং মার্কেট, এই যুদ্ধ যদি চলে, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের গার্মেন্টের সবচেয়ে বড় ক্রেতা, তারা আমাদের জিনিস কেনা বন্ধ করে দেবে। ইউরোপ, আমেরিকায় আমাদের দ্রব্যের চাহিদা কমে যাবে, আমাদের এক্সপোর্ট আর্নিং কমে যাবে। ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ $2 বিলিয়ন ধার চেয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং আইএমএফ এর কাছে বোধহয় 1,25,000, 1.25 বিলিয়ন, আর এশিয়ান ডেভেলপমেন্টের কাছ থেকে 750 মিলিয়ন, মানে মোট $2 বিলিয়ন বাংলাদেশ ধার চাইছে। যুদ্ধ চললে তাদের ধারের মাত্রা আরো বেড়ে যাবে। সুতরাং যুদ্ধ আমাদের দেশে না এলেও এর অর্থনৈতিক ধাক্কা সরাসরি লাগবে বাংলাদেশের উপরে। আমরা কি প্রস্তুত? কি করবে মানুষ, কি করব আমরা? আমাদের প্রথমত খরচ কমাতে হবে, বিদ্যুৎ খরচ কমাতে হবে, গাড়ি চলাচল কমিয়ে দিতে হবে, অপ্রয়োজনীয় খরচ বন্ধ করতে হবে, বাজেট করতে হবে, জরুরি সঞ্চয় করতে হবে, 3 থেকে 6 মাসের সমান টাকা রাখার চেষ্টা করতে হবে। প্রতিটি হাউসহোল্ড, প্রতি পরিবারে 3 থেকে 6 মাস আপনারা কি খাবেন, এই খাদ্য কেনার পয়সা আপনাদের রাখতে হবে। খাদ্য সংকট বাড়বে, জিনিসের দাম বাড়বে, 2-4 সপ্তাহের চাল, ডাল, তেল রাখতে হবে, জ্বালানি সাশ্রয় করতে হবে, বিদ্যুৎ ব্যবহার কমাতে হবে, যাতায়াতে সাশ্রয়ী হতে হবে, আয়ের বিকল্প পথ খুলতে হবে। একটা আয়ের উপর নির্ভর করলে চলবে না, নতুন স্কিল শিখতে হবে। মানে গার্মেন্ট দিয়ে চলবে না, আর বিদেশে কামলা খেটে পয়সা আনবো, ওই কামলা খাটার যদি চাকরি না থাকে তখন কি করব? এবং গুজব থেকে দূরে থাকতে হবে। ভুল তথ্য সবচেয়ে বড় ক্ষতি করে, গুজব। সুতরাং এই মুহূর্তের বাস্তবতা হচ্ছে যুদ্ধ এখনো পুরোপুরি শুরুই হয়নি, এটা মনে রাখতে হবে। যুদ্ধ শুরুই হয়নি, কিন্তু পরিস্থিতি খুবই ঝুঁকিপূর্ণ।
সুতরাং আবার বলছি, আমি বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চাপ হবে অর্থনৈতিক চাপ। সুতরাং খেয়াল রাখবেন যেন বিদ্যুৎ, এনার্জি সাশ্রয়, পেট্রোল, গ্যাস এগুলো ব্যবহার করার আগে যতটা কম ব্যবহার করা যায় সে চেষ্টা করতে হবে। এর এই পয়েন্টগুলো আপনারা সবার সঙ্গে শেয়ার করবেন, আমার ভিডিওটা শেয়ার করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে যখন ইচ্ছা আপনারা প্রশ্ন করতে পারবেন। আমি আপনাদের প্রশ্নগুলো পড়ি, এর উত্তর আমি দেব। আপাতত আজকের কথা এখানেই শেষ করছি। পরিস্থিতি আরো খারাপ হবার সম্ভাবনা 100%, না হলেও 95%, 99% ধরে নেন। পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। সেই পরিস্থিতির জন্য আপনাদের মোকাবেলা করতে হবে। আমরা তো পালিয়ে যেতে পারবো না। বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাবেন কোথায়? মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশি ওয়ার্কাররা পালিয়ে বাংলাদেশে চলে আসবে। 18 কোটি বাংলাদেশি তো পালিয়ে যেতে পারবে না। তাদেরকে বাংলাদেশেই থাকতে হবে, তাদের তেলও খরচ করতে হবে, পেট্রোলও লাগবে, গ্যাসও লাগবে, খাদ্যও লাগবে, বস্ত্রও লাগবে, ফার্টিলাইজার লাগবে। কৃষিকাজ তো বন্ধ করা যাবে না। আমাদের প্রধান জীবিকা হচ্ছে কৃষিকার্য, সেদিকে আমাদের নজর দিতে হবে এবং ভবিষ্যতের পরিকল্পনার জন্য এখন থেকেই গার্মেন্ট ফ্যাক্টরির একটা অল্টারনেটিভ আপনাদের খুঁজে বের করতেই হবে। এবং মধ্যপ্রাচ্যের কামলা খেটে মানুষ পয়সা আনবে, সেটাকে একটা বিরাট সোর্স অফ ইনকাম ধরে নিয়ে তার উপর ভরসা করলে বাংলাদেশ সমূহ বিপদে পড়বে। আপনাদের সবাইকে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ যেন বিপর্যয় কাটিয়ে উঠতে পারে, কারণ মধ্যপ্রাচ্যের যুদ্ধে কি হবে এটা এখনই বলা যাচ্ছে না। ট্রাম্প কোন দিকে যাবে, ইসরায়েল কোন দিকে যাবে, ইরান কোন দিকে যাবে, চীন রাশিয়ার কি পরিকল্পনা সেটাও আমরা এখনো পুরোপুরি অনুধাবন করতে পারিনি। মোদ্দা কথা, যুদ্ধ কেবল শুরু হয়েছে, কেবল শুরু। এ যুদ্ধ 6 মাস, 8 মাস, 1 বছর, 2 বছর, 5 বছরও চলতে পারে। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আজকের কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।